ঠিক আছে। এবার চলেন আমাদের তাহলে এইটাও আমরা মুছে দিই। আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। ইন্টারনাল সিএসএস ব্যবহার করব না বললেই চলে। মাঝে, মাঝে একটু ইনলাইন সিএসএস ব্যবহার করা লাগবে। এছাড়া আমরা সবসময় এক্সটার্নাল সিএসএস টাই ব্যবহার করব। ওকে? আচ্ছা, এবার আমরা এই সিএসএস গুলোকে আপাতত মুছে দিই। এখন হচ্ছে আমরা সিএসএস গুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করছি। কিভাবে সিএসএস গুলো ব্যবহার করতে হয়। অনেক সুন্দর সুন্দর সিএসএস এর অপশন রয়েছে। তো আমরা প্রথমে এখানে একটা প্যারাগ্রাফ নিই। আমরা একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতরে কিছু ডামি টেক্সট, লরেম হচ্ছে একটা ডামি টেক্সট জেনারেটর, একটা ওয়েবসাইট। আমি যদি লরেমের এখানে লিখে ধরেন আমি এখানে 50 দিলাম, তাহলে এখানে লরেমের 50টা ওয়ার্ড আমার চলে আসবে। লরেম 50 লিখে যদি আমি ট্যাব দেই, লরেমের 50টা ওয়ার্ড চলে আসছে। লরেম 20 লিখে দিলে লরেমের 20টা ওয়ার্ড চলে আসতো। লরেম 10 লিখে দিলে 10টা ওয়ার্ড চলে আসতো। দেখেন এই বিষয়গুলো আমাদের এই যে এখানে এটা চলে আসছে আর কি। হ্যাঁ, আমরা একটা কাজ করি, আর একটা পি ট্যাগ নেই। এইখানে হচ্ছে আমরা লরেমের ধরেন 40টা ওয়ার্ড বা 30 ওয়ার্ড নিয়ে নিলাম। ওকে, আমরা দুইটা প্যারাগ্রাফ নিলাম। দেখেন এটা একটা প্যারাগ্রাফ এবং এটা আরেকটা প্যারাগ্রাফ, এবং বোঝাই যাচ্ছে এই যে মাঝখানে একটা মার্জিনের গ্যাপটা বেশি। সুতরাং আমরা কিন্তু এটা ইজিলি বুঝতে পারছি। অর্থাৎ প্যারাগ্রাফে হচ্ছে মার্জিন বটম থাকে, ডিফল্ট ভাবে একটা মার্জিন বটম দেয়া থাকে। এই কারণে হচ্ছে আমরা যে একটা প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা মার্জিন থাকে আর কি। হ্যাঁ, তো আমরা এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমে এই যে পি ট্যাগকে যদি আমরা ধরি এখানে, হ্যাঁ, পি ট্যাগকে যদি আমরা এখানে ধরি, পি ট্যাগ সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে কার্লি ব্রাশেস দিয়ে আমরা এখানে ফন্টের মানে এই পি ট্যাগের উপরে বিভিন্ন রকমের সিএসএস অ্যাপ্লাই। তা আমরা অলরেডি জিনিস দেখেছি। আমরা যদি বলি কালার, তাহলে দেখেন কালার রেড দিলে এটা রেড হয়ে যাবে। এটা আমরা অলরেডি দেখেছি আর কি। হ্যাঁ, এবার ফন্ট সাইজ আমরা বাড়াতে পারি, সেটাও আমরা অলরেডি এখানে দেখেছি যে আমরা যদি বলি ফন্ট সাইজ, হ্যাঁ, ধরেন এখানে আমি দিলাম হচ্ছে 30 পিএক্স, তাহলে অনেক বড় হয়ে যাবে ফন্ট সাইজগুলো। এইগুলো আমরা অলরেডি দেখেছি। এখন আমরা যে কিছু জিনিস দেখবো প্যারাগ্রাফ রিলেটেড। সেটা হচ্ছে এই যে ডিফল্ট ভাবে তো প্যারাগ্রাফের লাইন হাইট গুলো এরকম থাকবে। এখন এরকম হতে পারে যে এটা এই লাইন একটা থেকে আরেকটা লাইনের মাঝখানে দূরত্বটা আরেকটু বেশি থাকলে ভালো হইতো আর কি। লাইনগুলো পড়তে সুবিধা হইতো। এখন হয়তো লাইনগুলো পড়তে কষ্ট হচ্ছে। তো আপনি এইভাবে ধরেন আমি এখানে ফন্ট সাইজটা আবার দিয়ে দিই। আমি একটু বাড়িয়ে দিই ফন্ট সাইজ। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 18 পিএক্স। তাহলে ফন্ট সাইজটা একটু বড় হলো। এবার আমি যদি একটা লাইন হাইট দিতে চাই, LINE লাইন হাইট, হ্যাঁ, লাইন হাইফেন হাইট, এখানে ধরেন আমি দিলাম হচ্ছে 10 পিএক্স দিলাম। তাহলে দেখেন এই যে কমে গেল, লাইন হাইট আরো কমে গেল। আবার আমি যদি এখানে ধরেন দিয়ে দিই হচ্ছে 20 পিএক্স, তাহলে লাইন হাইট আরো বেড়ে গেল। এই যে আরেকটু বেড়ে গেল। আমি যদি দেই হচ্ছে এখানে 30 পিএক্স, তাহলে লাইন হাইট আরো বেড়ে গেল। এইভাবে আপনি একটা প্যারাগ্রাফে মানে লাইন হাইট, প্রতিটা লাইনের মাঝখানে স্পেসটা আপনি বাড়াতে কমাতে পারেন। ঠিক আছে? এছাড়া যেমন আরো কিছু জিনিস আছে, যেমন আমরা যদি বলি যে ওয়ার্ড স্পেসিং, এই যে দেখেন এই যে ওয়ার্ড স্পেসিং, আমরা এখানে ধরেন যদি 15 দেই, একটা মিনিট, আমরা ধরেন এখানে 5 পিএক্স, তাহলে একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের স্পেস দেখেন একটু বেড়ে গেল। এখন আমি যদি এখানে 10 পিএক্স দেই, তাহলে আরো বেড়ে গেল। দেখেন 10 পিএক্স দিলে এই যে প্রতিটা ওয়ার্ডের মাঝখানে এই যে স্পেসটা বেড়ে গেল। হুম, আবার যদি বলি যে লেটারের মাঝখানেও স্পেসটা বাড়াবো, অনেক ক্ষেত্রে এরকম করতে হয়। ধরেন এখানে আমি একটা H1 ট্যাগ লিখি, H1 ট্যাগ লিখে এখানে ধরে লিখলাম হ্যালো। এখন এই যে হ্যালো ঢাকাটাকে আমি চাচ্ছি যে লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিব। তো এখানে লিখলে তো হবে না, এখানে তো পিকে সিলেক্ট করেছি। এরপরে এখানে গিয়ে হচ্ছে আমি H1 কে সিলেক্ট করে আমি এখানে বলে দেই যে LETTER লেটার স্পেসিং দিয়ে আমি বললাম যে এখানে লেটার স্পেসিং হবে হচ্ছে 10 পিক্স। তাহলে দেখবেন যে এখানে দেখেন এই যে অনেক ক্ষেত্রে এরকম কিন্তু সরিয়ে সরিয়ে লেখার দরকার হয় বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। হ্যাঁ, আর আপনি মাঝে মাঝে এরকম দরকার হবে। বিভিন্ন স্টাইল করতে গেলে এরকম লেটার স্পেসিং করার দরকার হবে। কখনো কখনো ওয়ার্ড স্পেস করার দরকার হবে। প্রতিটা ওয়ার্ডের মাঝখানে স্পেস বাড়ানোর দরকার হতে পারে। প্রতিটা লেটারের মাঝখানে স্পেস বাড়ানোর দরকার হতে পারে।
লাইন, প্রতিটা লাইনের মাঝখানে স্পেস বাড়ানোর দরকার হতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এই যে এইভাবে লেটার স্পেসিং, লাইন হাইট, তারপর হচ্ছে ওয়ার্ড স্পেসিং, এইভাবে আমরা এই স্পেসগুলোকে আমরা দিতে পারি। আচ্ছা চলেন এবার হচ্ছে আমরা এই এই চনটা থাকুক, আমরা এইখানে আর একটু জিনিস দেখি। আচ্ছা এইখানে হচ্ছে যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মার্জিন প্যাডিং নিয়ে কাজ করব। তো মার্জিন প্যাডিং নিয়ে কাজ করার জন্য আমি এই জায়গাটাতে কাজ করছি না, আমি আরেকটা জিনিস আমি নিব, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা একটা ধরেন ইয়া নিচ্ছি, একটা ডিভ ট্যাগ নিচ্ছি, ডিভ ট্যাগ, এটা একটা ব্লক ট্যাগ, এবং এই ডিভ ট্যাগের ভিতরে ধরেন আমি আরো একটা ডিভ ট্যাগ নিচ্ছি, অথবা আমি এখানে একটা কিছু একটা লিখছি, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এটাকে এভাবে লিখতে পারতাম, আবার এই যে H1 ট্যাগের মতো করেও করতে পারতাম। আমি এটাকে ভেঙে তারপর ভিতরে লিখেছি, কোনো ব্যাপার না। এই যে দেখেন এটা চলে আসছে। এখন আমি যদি এখানে ডিপকে সিলেক্ট করি, করে লিখি, এই ডিপকে যদি সিলেক্ট করি, এখন এইখানে দেখেন আমি প্রথমে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে, আবার ব্যাকগ্রাউন্ড কালার লিখলেও হবে, আপনি যেটা লিখেন। আপনি শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে, এতটুকুন লিখলেও হবে, আবার ব্যাকগ্রাউন্ড কালার লিখলেও হবে। লিখে আপনি ধরেন এখানে দিলাম হচ্ছে RED, রেড। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, দেখেন এই যে রেড হয়ে গেল। এবং এইখানে যদি আমি বলি আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে এটার ভিতরে কালার, কালার মানে হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালার মানে হচ্ছে শুধু কালার লিখবেন, ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার লিখলেন, টেক্সটের জায়গায় কিন্তু টেক্সট কালার হবে না, শুধু কালার। কালার ধরেন আমি দিলাম হচ্ছে হোয়াইট। ওকে, তাহলে এটার কালার হয়ে গেল হোয়াইট। এখন এইটার আমি চাচ্ছি নির্দিষ্ট একটু হাইট উইথ দিতে আর কি, নির্দিষ্ট হাইট উইথ দিতে। একটা জিনিস তার আগে আমি একটু মার্জিন প্যাডিংটা ব্যবহার করব, তারপর হাইট উইথে যাব। দুইটা জিনিস আমি এখানে একটু লিখে রাখি কমেন্টের ভিতরে, এটা হচ্ছে মার্জিন মার্জিন আর একটা হচ্ছে প্যাডিং। এই দুইটার পার্থক্য বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। প্যাডিংটা হচ্ছে ভিতরে নেয়া, এটার ভিতরে জায়গা বাড়ানো, আর মার্জিনটা হচ্ছে বাইরে জায়গা বাড়ানো, বাইরের দিকে। আচ্ছা এইটার জন্য হচ্ছে আমি একটা কাজ করি, আর একটা ডিপ ট্যাগ নিই এখানে, এই ডিপ ট্যাগটাকে আমি এখানে আরো একটা ডিপ ট্যাগ নিই, যেটার ভিতরে দিলাম হচ্ছে হ্যালো খুলনা। এখন দেখেন এই যে দুইটা ডিপ ট্যাগ আমি যখন নিলাম, সরি, এই যে দেখেন আমি যখন দুইটা ডিপ ট্যাগ নিলাম, দুইটা ডিপ ট্যাগ যখন নিলাম, দুইটারই কিন্তু দেখেন এই যে প্যাডিং হয়েছে, সরি দুইটাই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, এবং দুইটার ভেতরে টেক্সটে সাদা হয়ে গেছে, কারণ আমি তো এখানে ডিপ ট্যাগকে সিলেক্ট করেছি। যখন ডিপ সিলেক্ট করেছি সকল ডিপই কিন্তু চলে আসবে, ঠিক যেরকম পি এর মধ্যে পি সিলেক্ট করছিলাম, তখন এখানে দুইটা প্যারাগ্রাফ ছিল, দুইটা প্যারাগ্রাফের উপরেই কিন্তু এই ইফেক্ট, সিএসএস ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়েছিল। এখন মার্জিন প্যাডিংটা নিয়ে যাই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটু গুরুত্ব দিয়েই করবেন। আমি প্রথমে প্যাডিংটা দিই, প্যাডিং হচ্ছে ভিতরের জায়গা বাড়ায়। হ্যাঁ, ধরেন আমি দিলাম হচ্ছে প্যাডিং 10 px, 10 পিক্সেল প্যাডিং দিলাম। একটু খেয়াল করেন, দেখেন এই যে এইটার ভেতরের জায়গা বাড়িয়েছে, ভেতরে, অর্থাৎ এই যে কালার দেখেন, এই যে আমি যদি প্যাডিংটাকে আবার ইয়ে করে দিই, তাহলে দেখেন এই যে টেক্সটটা এই লাল ব্যাকগ্রাউন্ডের গায়ে গায়ে লেগে আছে। কিন্তু যদি এই প্যাডিংটা আমি দিয়ে দিই, একটু বড় প্যাডিং দিই 30 px, এখন যদি এটাকে আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এই যে এই টেক্সটের চারপাশে 30 পিক্সেল করেই খালি হয়ে গেছে। মানে আমাদের মূল ব্লকটা হচ্ছে এই যে লাল ব্লক, এই লাল ব্লকের ভেতরে ও কিন্তু প্যাডিং নিয়েছে দেখেন। আবার যদি আমি মার্জিন দিই, তাহলে এটা হলো বাইরে নিবে, মার্জিন আমি ওই 30 পিক্সেলই দিলাম, তাহলে দেখবেন যে এটা হলো বাইরে নিয়েছে, দেখেন এই যে সাদা অংশ। মানে যখন আমি দুইটা ডিপের প্যাডিং দিলাম, মার্জিন দিলাম, তখন দেখেন এই দুইটা ডিপের মাঝখানেও 30 পিক্সেল নিয়েছে। তার মানে ও হচ্ছে বেসিক্যালি এই 30 পিক্সেল মার্জিনটা হচ্ছে এই লাল ব্লকের বাইরে নিয়েছে। এই দেখেন এইখানে এই যে বাঁ দিকে, প্রতিটা ব্লকের বাঁ দিকে কিন্তু এই যে একটা জায়গা, সাদা জায়গা তৈরি হয়েছে, এটা হচ্ছে মার্জিন নিয়েছে। মানে এই ব্লকটা শুরুই হয়েছে
এইখানে 30 পিক্সেল ছেড়ে দিয়ে তারপর এই হচ্ছে 30 পিক্সেল মার্জিন। মার্জিনটা হচ্ছে বাইরে নেয়, এই যে মার্জিনটা হচ্ছে বাইরে, ওই যেই যেই ট্যাগের ভিতরে আমি মার্জিনটা অ্যাপ্লাই করব ওই ট্যাগের বাইরে ও জায়গা দখল করবে। আর প্যাডিংটা হচ্ছে ভিতরে, ভিতরে হওয়ার কারণে দেখেন এই যে এই রেড কালারের ভিতরে হয়েছে হয়েছে এবার যদি আমরা এটাকে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি তাহলে বিষয়টা আরো ভালো বুঝবো আর কি, হ্যাঁ। আমরা এখানে রাইট ক্লিক করে এই যে এই লাল কালারের উপরে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করছি। এই যে। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একটু মনোযোগ দিবেন এখানে। আমি এখান থেকে HTML এলিমেন্টে যাব, আমি এটাকে আরেকটু বড় করে দেই। এইখানে দেখেন, খেয়াল করেন, আমরা যখন এখান থেকে ছোটই করি, এখানে দেখেন যখন আমি প্যাডিং এর উপরে মাউস পয়েন্টার নিয়েছি, দেখেন প্যাডিংটা কিন্তু ভেতরে ধরেছে। ওই যে দেখেন আপনার এই যে যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের চারপাশ দিয়ে এই যে প্যাডিংটা হয়েছে, এই যে দেখেন ওই যে একটু ডার্ক টাইপের কালার চলে আসছে। আবার যখন প্যাডিং এ দিব, প্যাডিংটা দেখেন ওই যে বাইরের অংশটা দেখাচ্ছে, দেখছেন? এবার কিন্তু ওই ভেতরের ব্লক ছেড়ে দিয়ে ওই যে বাইরের ব্লকটাকে ধরেছে। তার মানে মার্জিনটা হয় বাইরে, ব্লকের বাইরে, আর প্যাডিংটা হয় ওই ট্যাগের ভিতরে। ওকে, প্যাডিং জায়গা দখল করে ইয়ার ভিতরে। ওকে, এখন এইখানে আমি আরেকটু জিনিস এখন সামনাসামনি থাকলে এটা বোঝানো যেত যে এই ধরেন এই দুইটা জিনিস, হ্যাঁ, একটা জিনিস একটু ইয়ে করি, এই যে ধরেন এই দুইটা জিনিস এই যে গায়ে গায়ে লাগানো আছে। এখন আমি যদি এই ডান পাশে ব্রাউজারের প্যাডিং দেই তাহলে ব্রাউজারটা এরকম ভেতরে জায়গা বাড়াবে, যতটুকু প্যাডিং দিব ততটুকু ব্রাউজার বড় হবে, ভেতরে জায়গা বাড়াবে। কিন্তু আমি যদি মার্জিন দেই তাহলে এই যে ধরেন আমি এই যে ব্রাউজারের লেফটে মার্জিন দিচ্ছি, তাহলে লেফটে মার্জিন দিচ্ছি 20 পিক্সেল, তাহলে 20 পিক্সেল কিন্তু ও সরে যাবে এই ভিএস কোড থেকে। তার মানে এটা কিন্তু ব্রাউজারের বাইরে বাড়বে, বুঝতে পেরেছেন? মার্জিন দিলে এরকম বাইরে বাড়বে, আর যদি প্যাডিং দিই তাহলে এরকম ভিতরে বাড়বে। দেখেন এই যে এই ভিতরের জায়গা বেড়ে যাচ্ছে, প্যাডিং দিলে ভিতরের জায়গা বেড়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে প্যাডিং এর সিস্টেম। প্যাডিং দিলে ভিতরে বাড়বে আর মার্জিন দিলে এই যে বাইরে বাড়বে, এই যে বাইরের জায়গাটা বেড়ে যাবে। এই হচ্ছে মার্জিন এবং প্যাডিং এর সিস্টেম। আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল আর কি। ওকে, ফাইন। এখন এই যে মার্জিন এবং প্যাডিং দেই, এই মার্জিন এবং প্যাডিং, এটা মার্জিনের 4টা মার্জিন আছে এবং প্যাডিং এও কিন্তু 4টা প্যাডিং আছে, বুঝতে পেরেছেন? তো সেটা কিভাবে হলো সেটা আমরা একটু দেখে আসি। ধরেন এইখানে আমি এটা কেটে দিয়ে আমি প্রথমে এখানে একটা ডিপ নেই, আমি আরেকটা ডিপকে মুছে ফেলি যাতে আপনারা কনফিউশনে না পড়েন। আমি এটাকে কন্ট্রোল স্ল্যাশ দিয়ে কমেন্ট করে দিলাম, তাহলে আমি সরি এটা না, তাহলে আমার এখানে একটা মাত্র ডিপ হবে আর কি, ঠিক আছে? এখন এই ডিপটা আমরা এই যে এখানে যেটা অ্যাপ্লাই করব এই ডিপের উপরে হবে। এখন আমি এখানে বললাম কি মার্জিন, ভালো করে খেয়াল করেন, আমি এখানে দিলাম হচ্ছে মার্জিন লেফট হাইফেন লেফট। মার্জিন লেফট দিলে দেখবেন যে আমি এখন মার্জিন এখানে যদি ভ্যালু দেই তাহলে এই যে ব্লকটা শুরু এখান থেকে এইটা লেফটে বেশ জায়গা তৈরি হবে। আমি যতটুকু দিব ততটুকু, তাহলে এখানে আমি দিলাম হচ্ছে 100 px, হ্যাঁ। এই যে 100 px আমি যখন এখানে দিলাম মার্জিন লেফট, তখন দেখেন এই যে এটা এই ব্লকের বাইরে সে 100 px জায়গা এখানে নিয়ে নিয়েছে, ফলে এটা সরে গিয়েছে, যেহেতু ভিতরে নেয়নি। আর যদি এটাকে মার্জিন না হয়ে আমি প্যাডিং নিতাম তাহলে দেখবেন কি যে এই যে যে টেক্সটটা এই হ্যালো ওয়ার্ল্ড এইটা কিন্তু এখানেই থেকে যাবে, বাট এই যে বাইরের যে এই টেক্সটের লেফটে যে সাদা অংশটা সেটা লাল হয়ে যাবে, মানে ব্লকের ভেতরে ওই অংশটুকু নিয়ে নিবে সে, যদি আমি এই মার্জিনটুকুকে প্যাডিং করি। এখন দেখেন এই যে তার মানে এই ব্লক কিন্তু শুরু হয়েছে একদম এই যে এই মাথা থেকে, যেখান থেকে লাল কালার শুরু সেখান থেকে ব্লক শুরু হয়েছে, হ্যাঁ। কিন্তু এতখানি সে ভিতরে প্যাডিং নিয়েছে, তারপরে লেখা স্টার্ট হয়েছে। আমরা যখন পরীক্ষার খাতায় যখন ওই যে মার্জিন টানি না, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি মার্জিন না, ওইটা কিন্তু প্যাডিং। মানে মার্জিন টানলে খাতার বাইরে ইয়া হবে, কিন্তু আমরা তো খাতার বাইরে মার্জিন টানি না, আমরা হচ্ছে খাতার ভিতরে টানি। যেমন এই যে এইখানে লাল ব্লকের ভিতরে যখন হচ্ছে তখন সেটাকে আমরা প্যাডিং করছি, ঠিক আছে? অর্থাৎ আমি খাতার
1 ইঞ্চি রেখে তারপরে লেখা শুরু করব, এটাকে বলে প্যাডিং, নট মার্জিন। আমরা এটাকে ভাবে জেনে আসছি, যাই হোক। তাহলে এইভাবে হচ্ছে আমরা প্যাডিং লেফট। আচ্ছা, আমি যদি এখন প্যাডিং লেফট না দিয়ে আমি লেফটটা বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু এখানে লেফটটা মুছে গেল। এবার যদি আমি বলি প্যাডিং টপ, তাহলে দেখবেন যে এইটার উপরে, এই যে টেক্সটের উপরে উপরে সে প্যাডিং নিয়েছে 100 পিক্সেল। আবার যদি আমি এটাকে মুছে দিই, এবার যদি বলি যে প্যাডিং বটম, তাহলে সে নিচে প্যাডিং নেবে 10 পিক্সেল। আর যদি আমি এটাকে বলি প্যাডিং রাইট, এইখানে রাইট নিলে এটা আমরা বুঝতে পারবো না, কারণ রাইটেও প্যাডিং নিয়েছে, বাট এটা ব্লক তাই বুঝতে পারছি না। এটা যেহেতু ব্লক, মানে কি বলে, এটা হচ্ছে ব্লক ট্যাগ, ব্লক লেভেল ট্যাগ, এই কারণে এটা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা যদি এখানে আরেকটা সিএসএস অ্যাপ্লাই করে বলে দেই যে ডিআইএসপি, এটা আমি পরে বুঝাবো, ইনলাইন ব্লক। আমি যখন ইনলাইন ব্লক দিলাম, তখন দেখেন এখন যদি আমি এই যে এই প্যাডিং রাইটটা মুছে দিই, তাহলে কিন্তু ওই যে শুধু যতটুকু টেক্সট আছে ততটুকু পাচ্ছে। এবার যদি আমি বলি প্যাডিং রাইট, তাহলে ও রাইটে 100 পিক্সেল প্যাডিং নিয়েছে। ওকে, আবার আমি যদি বলি লেফট, রাইট না বলে যদি লেফট বলি, তাহলে রাইট ছেড়ে দিবে, ও লেফটে 100 পিক্সেল প্যাডিং নিবে। ঠিক আছে, লেফটে নিয়েছে। তাহলে এইভাবে হচ্ছে আমি এইটাকে বারবার কপি পেস্ট করি। এটা হচ্ছে লেফট, ধরেন এটা প্রথমে এটা হচ্ছে টপ, তাহলে টপে নিল আর লেফটে নিল। তারপর আমরা দিচ্ছি হচ্ছে রাইট, তাহলে রাইটেও সে এখন 100 পিক্সেল নিবে। এরপর যদি আমরা বলি বটম, তাহলে বটমেও সে 100 পিক্সেল নিল। আবার আমরা যদি বলি হচ্ছে লেফটে, লেফটে আগে থেকেই ছিল, তাই লেফটেও 100 পিক্সেল ছিল। এইভাবে আমরা এইটার চারপাশে প্যাডিং দিতে পারি। এইভাবে এটাকে আমরা সেন্টারাইজ করতে পারি, কিংবা আমরা প্যাডিং দিয়ে জায়গা নিয়ে নিতে পারি। এই প্যাডিং লেখার কতগুলো ওয়ে আছে। একটা ওয়েতে আমি দেখিয়েছিলাম যে আপনি যদি চান যে এই যে সব দিকে যদি সমান প্যাডিং থাকে, মানে এই যে 100 পিক্সেল করে প্যাডিং, টপেও 100, রাইটেও 100, বটমেও 100, লেফটেও 100, এভাবে যদি সব দিকে 100 করে থাকে, তাহলে আমরা এইভাবে এতগুলো না লিখে, এগুলোকে আমরা কমেন্ট করে রাখি, এতগুলো আমরা না লিখে আমরা সরাসরি একবার লিখি, একবার, সেটা হচ্ছে প্যাডিং 100 পিএক্স। এই একবার লিখেই দেখবেন যে ওই আগের বারের মতো হয়েছে। আমার কষ্ট করে আমি 4 বার কেন লিখব? যদি আমার চারপাশে একই রকম মার্জিন থাকে, মানে 100 করে যদি চারপাশে থাকে, তাহলে কিন্তু আমি ওরকম 4টা লাইন লিখবো না, আমি মাত্র একটা লাইনই লিখবো। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা একটু দেখি। যদি আপনার এরকম মনে হয় যে আপনার শুধু উপরে নিচে দরকার নাই, শুধুমাত্র লেফটে আর রাইটে দরকার, তখন হচ্ছে আমাদেরকে দুইটা ওয়ে আছে লেখার। একটা ওয়ে হচ্ছে, আমি এইটুকু একটু কপি করে আনি, লেফট রাইট। তখন হচ্ছে আমরা এইভাবে বলে বলে দিতে পারি যে লেফটে 100 পিক্সেল, আর এই যে লেফটে 100 পিক্সেল, রাইটে 100 পিক্সেল। তখন আপনি এইভাবে লিখবেন, হ্যাঁ, যখন আপনার দুই পাশে দরকার হবে। এখন এইভাবে না লিখে আপনি এই দুইটা লাইনকে আপনি এক লাইনেও লিখতে পারেন। সেটা হচ্ছে তখন এইভাবে এক লাইনে বলতে হবে, প্যাডিং দুইটা ভ্যালু দিতে হবে। এখন একটু খেয়াল করেন, এইখানে হচ্ছে প্রথমটা হচ্ছে উপরে নিচে বোঝায়। এই যে 0 px মানে উপরে নিচে, দেখেন এই কারণে উপরে নিচে কোনো ভ্যালু নাই। আমি যদি এখানে 10 px করে দেই, 0 কে 10 করে দেই, বা আমি 5 করে দেই, তাহলে দেখবেন যে এই উপরে নিচে 5 px হয়ে গেছে, দেখছেন? আমি যদি এখানে 15 করে দেই, তাহলে উপরে নিচে 15 পিক্সেল হবে, দেখছেন? উপরে নিচে হচ্ছে, তার মানে বোঝা গেল যে এই পাশেরটা হচ্ছে উপরে নিচে, আর এই পাশেরটা হচ্ছে ডানে বামে। এখন আমি যদি উপরে নিচে 0 চাই, তাহলে 0 px লিখে দিলে হবে। আর 0-র সাথে px না লিখলেও চলে, মানে 0 px এর মান যা, 0 মিলিমিটারের মানও তা, 0 সেন্টিমিটারের মানও তা, 0 কিলোমিটারের মানও তাই। বিষয়টা কি এক কিনা বলেন? এই কারণে এখানে px না মানে মিলিমিটার না পিক্সেল নাকি সেন্টিমিটার নাকি না ইঞ্চি, কিছুই বলার দরকার নাই, 0 তো 0। এই কারণে আপনি সরাসরি 0 দিলেই হবে। কিন্তু যখন 100 পিক্সেল দিবেন, তখন এখানে পিক্সেলে মাপ নিতে আপনি অবশ্যই এটাকে পিক্সেল বলে দিবেন। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা
এরকম পিক্সেল নিতে পারি যে উপরে নিচে 0, ডানে বামে 100 পিক্সেল করে হবে। ঠিক এই যে এই ২ টা লাইন না লিখে তখন আমরা এই একটা লাইনের মাধ্যমে নিতে পারি। আবার যদি উল্টোটা হয়, ধরেন আমি এটাকে একটু কপি করে নেই। এটাকেও আমি করে রাখি, কমেন্ট করে রাখি। উল্টোটা যদি হয়, উল্টোটা কিরকম যে ডানে বামে না নিয়ে আমি হলো টপ আর বটম নিব। পিওপি টপ আর এটা হচ্ছে বটম। ওকে, তাহলে দেখেন এখন ডানে বামে না হয়ে এটার উপরে নিচে হয়েছে। এখন এই উপরে নিচেও আপনি দুই ভাবে নিতে পারেন, ওই যে ওই আগের মতো এক লাইনে করে। অর্থাৎ এখানে যদি প্যাডিং দিয়ে আপনি বলবেন উপরে নিচে 100 পিএক্স আর ডানে বামে 0, তাহলে কি হবে? ডানে বামে 0 হবে আর উপরে নিচে 100 পিএক্স হবে, এভাবে। আর যদি এরকম হয় যে আমার চারপাশেই মার্জিন হবে কিন্তু চারপাশে 4 রকমের মার্জিন, একরকম না, তখন আপনি চাইলে এই যে এইটার মতো করে করতে পারেন। অর্থাৎ আপনি টপে দিবেন 50, টপে দিবেন হচ্ছে 50 পিএক্স, আর হচ্ছে রাইটে দিবেন 100, আর বটমে দিবেন 150 পিএক্স, আর লেফটে দিবেন 200 পিএক্স। এই যে 4 জায়গায় 4 রকমের পিক্সেল প্যাডিং আপনি দিলেন, এটাকে মুছে ফেলতে হবে। এই যে 4 পাশে আপনি 4 রকমের যে প্যাডিংটা দিলেন, দেখেন সব থেকে টপে কম, তারপর রাইট আরেকটু বেশি, বটমে আরো বেশি, আর ইয়াতে গিয়ে লেফটে গিয়ে আরো বেশি, লেফটে 200 পিক্সেল নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখন এইটাকে আমরা এই চারটাকে আমরা এক লাইনে লিখতে পারি। এক লাইনে বলতে যে এরকম এখানে আমরা বলে দিতে পারি যে টপ, প্রথমটা হচ্ছে টপ, এই যে 50 পিএক্স এটা হচ্ছে টপ। যদি আমি এখানে আর কোনো ভ্যালু না দেই তাহলে ও এটা চারপাশেই নিয়ে নিবে। ঠিক আছে, আমি যখন একটা ভ্যালু দিব সেই চারপাশে 50 পিক্সেল নেবে। এখন যখন আরেকটা ভ্যালু দিব যে 100 পিএক্স, আমরা রাইটে দিতে চাচ্ছি 100, দ্বিতীয়টা হচ্ছে রাইট। যদি আপনি চারটা ভ্যালু যদি এখানে থাকে, এখানে দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু থাকলে এই প্রথমটাকে হলো উপরে নিচে দুই জায়গাতে সে অ্যাপ্লাই করবে, আর দ্বিতীয়টা হচ্ছে ডানে বামে সে অ্যাপ্লাই করবে। আর যদি চারটা ভ্যালু এখানে থাকে তাহলে প্রথমটা হবে টপ, ঘড়ির কাঁটার মতো, পরেরটা হবে রাইট, তারপরেরটা হবে বটম, তারপরেরটা কাজ করবে লেফটে। এখন আমি চাচ্ছি এখানে প্রথমে যে টপ ছিল, টপে ছিল 50, রাইটে ছিল হচ্ছে 100, তারপরে বটমে হচ্ছে 150, তাহলে এখানে আমি আবার 150 দিলাম পিএক্স, এটা হলো বটমে অ্যাপ্লাই হবে, দেখেন বটমে বেড়ে গেল। তারপরে এখানে আমি আবার দিলাম হচ্ছে 200 পিএক্স। ও কিন্তু এই যে ভ্যালুটা, এটা কিন্তু উপরে নিচে এই কি বলে আপনার এই যে মাঝখানে যে ভ্যালুটা সেটা কিন্তু ডানে বামে ব্যবহার করছে। এটা হলো উপরে আর এটা হলো ডানে বামে, আর এইটাকে সে নিচে ব্যবহার করছে। এখন যদি এখানে আরেকটা ভ্যালু দেই 200 পিএক্স, এইটাকে সে লেফটে ব্যবহার করবে, লেফটে দেখেন বেড়ে গেল, তাহলে উপরে 50। আবার হচ্ছে এখন এই লাইনটা যে কথা, আমি যদি এটাকে কমেন্ট দিয়ে এই চারটা লাইনকে অ্যাক্টিভ করে দেই, একই কথা, দেখেন একই কথা। আবার এটাকে কমেন্ট করে দিয়ে যদি আমি এটাকে অ্যাক্টিভ করে দিই, আনকমেন্ট করে দিই, এটাও দেখেন একই কথা। তাহলে আমি কষ্ট করে 4 লাইন কেন লিখবো? আমি এক লাইনের মধ্যেই লিখতে পারি। ঠিক আছে, তা আপনি এর যে এখানে যতগুলো উপায় দেখালাম প্যাডিং কিভাবে লিখতে হবে, এর যে কোনো একটা ওয়েতে আপনি প্যাডিং তৈরি করতে পারেন। আমরা কি বিষয়টা কি বুঝতে পারলাম? যে কোনো ওয়েতে আমরা প্যাডিং তৈরি করতে পারবো, এভাবে শুধু লেফটে, শুধু রাইটে, শুধু টপে, শুধু বটমে, আবার প্রতিটা জায়গায় 4টা সাইডেই হবে, লেফট রাইট টপ বটম, কিন্তু সব জায়গাতে হবে ভিন্ন ভিন্ন। সেক্ষেত্রে আমরা এরকম করে দিতে পারি, কিংবা এরকম করে দিতে পারি। এইভাবে আমরা প্যাডিং গুলোকে ব্যবহার করতে পারি। আর মার্জিন যদি দিতে চাই তাহলে আমরা কিভাবে মার্জিন গুলোকে ব্যবহার করব? মার্জিনের বেলাতে এই যে সেম জিনিসটা মার্জিনে আছে, জাস্ট আপনি প্যাডিং এর জায়গায় মার্জিন লিখে দিবেন আর সব ঠিক আছে। মার্জিন আর প্যাডিং কিন্তু একই জিনিস, প্যাডিংটা ভেতরে হয় আর মার্জিনটা বাইরে হয়। শুধুমাত্র ওইটার ক্ষেত্রে টপ আছে, রাইট আছে, বটম আছে, লেফট আছে, ওইটার ক্ষেত্রেও আপনার এরকম টপ বটমে করতে পারেন। হ্যাঁ, তো এইভাবে আমরা হচ্ছে মার্জিন এবং প্যাডিংটা করতে পারি। মার্জিনটা হচ্ছে আপনাদের ইয়াতে এটার পরে লেফট প্যাডিং শেষ হলে আমরা মার্জিনটা নিয়ে আবার কাজ করব, দেখবো যে এটা কিভাবে হয়। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট আমি এটাকে একটু ক্লোজ করে দেই।